নমস্কার। আজকে আমরা একটা দারুণ গল্প নিয়ে কথা বলবো। এটা এমন এক কর্পোরেট টেকওভারের গল্প যা কোনো কোম্পানিকে নয়, বরং একটা গোটা রাজ্য আর তার ভবিষ্যৎকেই বদলে দিয়েছিল। চলুন দেখি কিভাবে বিশ্বের অন্যতম ধনী একটা অঞ্চল, আমাদের এই বাংলা, হাজার হাজার মাইল দূরে থাকা একটা বিদেশি কোম্পানির দখলে চলে গেল। এই প্রশ্নটা দিয়েই শুরু করা যাক, কি বলেন? এই একটা প্রশ্নই আমাদের পুরো আলোচনার পথটা ঠিক করে দেবে। কিভাবে ব্যবসা করতে আসা একটা কোম্পানি ধীরে ধীরে একটা দেশের ভাগ্য নির্ধারণ করার জায়গায় পৌঁছে গেল। চলুন খুঁজে বের করা যাক। ভাবা যায়, ইংরেজরা আসারও বহু শতাব্দী আগে থেকেই বাংলা ছিল রীতিমতো এক স্বপ্নের দেশ। এর উর্বর মাটি, অসাধারণ কারুশিল্প আর ধন সম্পদের গল্প শুনে সারা বিশ্বের বণিক, শাসক অনেকেই এদিকে ছুটে আসত। তাই বিদেশি শক্তির আনাগোনা বাংলার ইতিহাসে কিন্তু নতুন কিছু ছিল না। তো এই যে ঔপনিবেশিক দখল, এটা ঠিকমতো বুঝতে হলে আমাদের একটু পেছনে ফিরে তাকাতে হবে। দেখতে হবে ইংরেজরা আসার আগে এই মূল্যবান ভূমিটা কাদের হাতে ছিল। দেখুন, বাংলার ইতিহাস কিন্তু আজকের না। সেই মৌর্য সম্রাট অশোক, তারপর গুপ্ত সাম্রাজ্য, এরপর প্রায় ৪০০ বছর ধরে শাসন করেছেন বাঙালি পাল রাজারা, আর শেষে এলেন সেন রাজবংশ। মানে একের পর এক শক্তিশালী শাসকের হাত ঘুরেছে এই দেশ। এবার আসা যাক সেই যুগে, যেটা কিনা বাংলায় ইউরোপীয়দের আসার মঞ্চটা তৈরি করে দিয়েছিল, মানে মুসলিম শাসনের প্রতিষ্ঠা। এই বদলটা কিন্তু বেশ নাটকীয় ছিল। দেখুন, বখতিয়ার খলজি মুসলিম শাসন শুরু করলেন ঠিকই, কিন্তু বাংলা একজোট আর স্বাধীন হল সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহের সময়ে। তবে সেই স্বাধীনতা বেশি দিন টেকেনি। মুঘল সম্রাট আকবর বাংলা দখলের চেষ্টা শুরু করলেন, কিন্তু বারোভূইয়া নামে যে স্থানীয় জমিদাররা ছিলেন তারা কিন্তু ছেড়ে কথা বলেননি, তীব্র প্রতিরোধ করে তুলেছিলেন। শেষে সম্রাট জাহাঙ্গীরের আমলে গিয়ে, মানে ১৬১০ সালে, মুঘলরা পুরোপুরি বাংলা দখল করে নিল। তো একদিকে মুঘলরা দেশ শাসন করছে, আর অন্যদিকে সমুদ্রপথে পা রাখছে এক নতুন শক্তি। তবে মজার ব্যাপার হলো, তারা কিন্তু রাজ্য জয়ের জন্য আসেনি, এসেছিল ব্যবসা করতে। সেই সময়কার অবস্থাটা বুঝতে ফরাসি পর্যটক বর্নিয়ারের একটা কথাই যথেষ্ট। তিনি লিখছেন, ওলন্দাজরা নাকি তাদের কাশিমবাজারের সিল্কের কারখানায় প্রায় ৭-৮০০ লোক খাটাত। ভাবুন একবার, শুধু একটা কারখানায়। আসলে বাংলার সিল্ক, মসলিন আর মশলার এমনই টান ছিল যে ইউরোপীয়রা এখানে না এসে পারতই না। তো ইউরোপের অনেক কোম্পানি তখন বাংলায় ব্যবসা করতে এসেছে, কিন্তু তাদের মধ্যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছিল সবচেয়ে ধুরন্ধর। তারা কূটনীতি আর ব্যবসায়িক চালাকি দিয়ে বাকিদের টেক্কা দিয়ে দিল। দিল্লির বাদশার কাছ থেকে এমন একটা অধিকার আদায় করে নিল যে তারা কোনো ট্যাক্স ছাড়াই বাংলায় ব্যবসা করতে পারবে, আর এটাই তাদের অর্থনৈতিক আর রাজনৈতিকভাবে অনেক শক্তিশালী করে তুলল। আর এরপরই এলো সেই মোড় ঘোরানো মুহূর্তটা, পলাশির যুদ্ধ। একদিকে মাত্র ২২ বছরের তরুণ নবাব সিরাজউদ্দৌলা, আর অন্যদিকে ইংরেজদের ষড়যন্ত্র। নবাব শুধু ইংরেজদের শক্তির কাছে হারেননি, হেরেছিলেন নিজেরই সেনাপতি মির্জাফরের মতো লোকদের বিশ্বাসঘাতকতার কাছে। রবার্ট ক্লাইভের এই জয়টা আসলে সামরিক শক্তির থেকে অনেক বেশি ছিল একটা ঠান্ডা মাথার ষড়যন্ত্রের ফল। তাহলে প্রশ্ন হল, একটা ব্যবসায়ী কোম্পানি কিভাবে একটা গোটা রাজ্যের শাসককে হারিয়ে দিল? কারণ কিন্তু একটা না, অনেকগুলো। নবাবের দরবারে ছিল দলাদলি আর ষড়যন্ত্র, ইংরেজদের যুদ্ধ করার কৌশল ছিল অনেক উন্নত, আর সবচেয়ে বড় কথা, সাধারণ মানুষের সাথে শাসকদের কোনো যোগাযোগই ছিল না। এই যে প্রজাদের উদাসীনতা, এটাই ইংরেজদের জন্য কাজটা অনেক সহজ করে দিয়েছিল। পলাশির যুদ্ধের ফলে শুধু বাংলার নবাব বদলে গেল না, পুরো শাসন ব্যবস্থাটাই ওলটপালট হয়ে গেল, আর এর ফল ছিল মারাত্মক। এই দেওয়ানি লাভ করাটা ছিল একটা মাস্টার স্ট্রোক। এর মানে হল, দিল্লির বাদশাহ ইংরেজ কোম্পানিকে আইনগতভাবে অধিকার দিয়ে দিলেন বাংলার সমস্ত ট্যাক্স বা খাজনা আদায় করার। ভাবুন একবার, যারা ব্যবসা করতে এসেছিল তারা এখন রাজ্যের পুরো কোষাগারের মালিক। রবার্ট ক্লাইভ এরপর যে সিস্টেমটা চালু করলেন সেটার নাম হলো দ্বৈত শাসন। এটা কিন্তু বেশ অদ্ভুত একটা ব্যাপার। দেখুন, নবাবের কাঁধে রাজ্যের সব দায়িত্ব, বিচার করা, শান্তি শৃঙ্খলা দেখা, কিন্তু তার হাতে কোনো টাকা বা ক্ষমতা নেই। আর অন্যদিকে কোম্পানির হাতে সব টাকা আর সেনাবাহিনী, কিন্তু রাজ্যের মানুষের জন্য তাদের কোনো দায়িত্বই নেই। মানে ক্ষমতা আছে কিন্তু জবাবদিহি নেই। এই দায়িত্বজ্ঞানহীন শোষণের ফল কি হল? ভয়াবহ। একদিকে কোম্পানি পাগলের মতো খাজনা আদায় করছে, অন্যদিকে দেশে খরা। ফলাফল ১৭৭০ সালের সেই ভয়ঙ্কর দুর্ভিক্ষ, যা ৭৬-এর মন্বন্তর নামে পরিচিত। বলা হয় এই দুর্ভিক্ষে বাংলার প্রায় ১/৩ মানুষ, হ্যাঁ ১/৩ মানুষ না খেতে পেয়ে মারা গিয়েছিল।
এইভাবে প্রায় ১০০ বছর চলার পর ১৮৫৭ সালে হল সিপাহী বিদ্রোহ। এই বিদ্রোহের পরেই ব্রিটিশ সরকার বুঝতে পারল যে একটা কোম্পানিকে দিয়ে আর দেশ শাসন চলবে না, তাই তারা কোম্পানিকে তুলে দিয়ে সরাসরি ভারতের শাসনভার নিজেদের হাতে তুলে নিল। মানে কোম্পানির শাসন শেষ হলো ঠিকই, কিন্তু ঔপনিবেশিক শাসন শেষ হলো না, শুধু শাসক বদল হল। তবে বাংলার মানুষ কিন্তু এই অত্যাচার মুখ বুঝে সহ্য করেনি। ধীরে ধীরে তাদের মধ্যে একটা নতুন চেতনার জন্ম হচ্ছিল। পাশ্চাত্য শিক্ষার ছোঁয়ায়ের বাংলায় তখন এক নতুন জাগরণ, যেটাকে আমরা বলি বেঙ্গল রেনেসা। রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মতো মানুষদের হাত ধরে সমাজ, সাহিত্য, বিজ্ঞান সবকিছুতেই একটা নতুন হাওয়া বইতে শুরু করল। আর এই জাগরণই স্বাধীনতার আকাঙ্ক্ষাকে আরও উস্কে দিল। এই যে জাতীয়তাবাদী আন্দোলন বাড়ছিল, এটা ব্রিটিশদের জন্য একটা বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ালো। তাই তারা তাদের সবচেয়ে পুরনো আর কার্যকর অস্ত্রটা ব্যবহার করল, ভাগ করো শাসন করো নীতি। মানে হিন্দু আর মুসলিমদের মধ্যে বিভেদ তৈরি করে দাও, যাতে তারা একজোট হয়ে লড়তে না পারে। আর এই নীতিটাই উপমহাদেশের ভবিষ্যৎকে চিরদিনের জন্য বদলে দিয়েছিল। এই ভাগ করো শাসন করো নীতির সবচেয়ে বড় উদাহরণ হল ১৯০৫ সালের বঙ্গভঙ্গ। ব্রিটিশরা বলল এটা নাকি প্রশাসনিক সুবিধার জন্য করা হচ্ছে, কিন্তু আসল উদ্দেশ্য ছিল বাঙালি জাতীয়তাবাদকে দুর্বল করা আর হিন্দু মুসলিমের মধ্যে একটা দেয়াল তুলে দেওয়া। এর ফলও হল তাই, সাম্প্রদায়িক বিভেদ আরও বাড়ল, আর ঠিক তার পরের বছর ১৯০৬ সালে তৈরি হল মুসলিম লীগ। প্রীতিলতা ওয়াদ্দেদারের মতো বিপ্লবীদের সশস্ত্র সংগ্রাম, আবার অন্যদিকে অহিংস আন্দোলন। দশকের পর দশক ধরে চলা এই সব লড়াইয়ের চাপে ব্রিটিশরা শেষ পর্যন্ত এদেশ ছাড়তে বাধ্য হল। কিন্তু তারা যে বিভাজনের বীজ পুঁতে দিয়েছিল, সেই ক্ষতটা রয়েই গেল। শেষ পর্যন্ত ১৯৪৭ সালে ব্রিটিশ শাসন শেষ হল, কিন্তু স্বাধীনতা এলো এক বিরাট দামের বিনিময়ে। বাংলাকে আবার ভাগ করা হলো, এবার ধর্মের ভিত্তিতে। এক অংশ ভারতের সাথে, আরেক অংশ নতুন দেশ পাকিস্তানের সাথে জুড়ে গেল। একটা যৌথ ইতিহাসের কি করুণ পরিণতি! তো ব্রিটিশরা চলে গেল, কিন্তু যে পূর্ব বাংলা পাকিস্তানের অংশ হল, তাদের জন্য ১৯৪৭ সালটা কি গল্পের শেষ ছিল, নাকি এটা ছিল স্বাধীনতার জন্য আরেকটা নতুন লড়াইয়ের শুরু? এই প্রশ্নটাই হয়তো আমাদের এক নতুন ইতিহাসের দিকে নিয়ে যাবে।